স্টার্ট। আমরা চলে এসেছি একটা একটু গ্রাউন্ড রুল দাঁড়ান গৌতম দা, একটা একটু গ্রাউন্ড রুল আমরা সেট করি, মানে সবাই যাতে ইন্টারঅ্যাক্ট করতে পারে, পার্টিসিপেট করতে পারে। একটু চেষ্টা করব 3-4 মিনিটে রেস্ট্রিক্ট করা নিজেদের ফার্স্ট রাউন্ডে, আবার ফিরে এসে তারপর তো আবার তর্ক বিতর্ক হবেই, সেটা একটু চেষ্টা করব। আর ওভারঅল যদি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারি তাহলে জিনিসটা একটু কম্প্যাক্ট হবে, মানে সেটা চেষ্টা 3.5 ঘন্টা হয়ে যাচ্ছে। মানে এটা, আর আমার সবথেকে মুশকিল হচ্ছে অন্য যে এটা তো আমি আবার পরে কেটে কুটে আপলোড করছি, মানে দেখি শেষই আর হয় না। মানে আজকে থার্ড এপিসোডটা করলাম, মানে ওই আগের দিনের আড্ডার আমাদের, মানে যাই হোক। তো এটা নাম বেনহার দেওয়া যেতে পারে, মানে বেনহার বা 10 কমান্ডমেন্টস দেওয়া যেতে পারে আর কি নাম। তো আমাদের ওই আগের দিনের অর্ঘ্যকে পেয়ে যে আড্ডাটা চলছিল, আর্ট মি অ্যান্ড লাইফ, তো সেটারই এক্সটেনশন আর্ট অ্যান্ড লাইফ। এবং অবভিয়াসলি মানে অর্ঘ্যর কাছ থেকে আমরা আগের দিন অনেক কিছু জেনেছি, এবং সেগুলো আমি যেহেতু আবার ওটা কেটে আপলোড করছিলাম, আমি তো দেখলামই, তোমরাও হয়তো কেউ কেউ দেখেছো, অনেক বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট পাওয়া গেছে। এবং পার্থর ইনসাইট গুলো খুব ইন্টারেস্টিং হচ্ছিল। তো আমরা বাদ বাকি আর সবার, বিশেষ করে বিশ্বনাথ, সুশান্ত বা অন্য আমরা সবাই তো সেটা নিয়ে খুব বেশি রিয়াক্ট বা ইন্টারাক্ট করতে পারিনি। বা আমার ব্যক্তিগতভাবে অনেক প্রশ্ন আছে, বিশেষ করে আমাদের এখানে যে 3 স্বনামধন্য বন্ধুবর আছে, বিশ্বনাথ, সুশান্ত এবং পার্থ, তাদের কাছে আমার ব্যক্তিগত অনেক জিজ্ঞাসা আছে, জানার আছে, কিছু জিনিস দেখিয়ে ইন্টারাকশন করার আছে, এবং আমাদের মনে হয় অনেকেরই আছে, বা আমরা রিফ্লেক্টও করতে যাই। তো শুরু হোক আজকের আর্ট অ্যান্ড লাইফ। অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই 3 জন যে বিখ্যাত লম্বা বন্ধু, লম্বা শিল্পী বন্ধু, তাদের কেউ একটা আরম্ভ করো আজকে, তারপর চলো এনিবডি, মানে সুশান্ত, বিশ্বনাথ, পার্থর মধ্যে কেউ আরম্ভ করো, তোমরা হালটা ধরো কেউ একজন। পার্থদাই বলুক প্রথমে শুরু। পার্থ সেনকে অনেকটা ইন্টারেক্ট করেছে। গৌতম, হ্যাঁ আমার এখন মুখ দেখা যাচ্ছে তো? হ্যাঁ তোমার মুখ দেখা, তুমি হিচককের ফ্রেমটা করো না আর কি। আগের দিন তো পুরো হিচককের ফ্রেম করছিলে। হ্যাঁ এবার ঠিক আছে, একদম ঠিক আছে। চলো স্টার্ট করো কেউ, মানে পার্থ, সুশান্ত, বিশ্বনাথ, তোমরা কেউ একজন একটু পার্থদা শুরু করো। পার্থদাই শুরু করো। আমি বেসিক্যালি মানে এইটা মানে এর আগের দিন যা বেশি কথা বলেছি, প্রচন্ড রকমের কথা বলেছি, এবং আগের দিনও যেটা দেখা যাচ্ছিল যে অনেকেই মানে মানে এই পার্টিসিপেটরি জায়গা সেখানে হয়তো আসেননি, হয়তো তারা সেখানে পুরোটাই শ্রোতার ভূমিকায় ছিলেন। আমার মনে হয় আজকে গত আড্ডাতে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, ঘুরে ফিরে সবারই হয়তো কিছু কিছু ইন্টারেক্ট করার আছে। সুজাতা ম্যাডামের কাছে আমার মনে হয় উনি এমন একটা নোডাল পয়েন্টে আছে যে এই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে ওনার কাছ থেকে শুরু করাটা উচিত। হ্যাঁ, যে উনি এরকম ভাবে ভাবছেন, এবং উনি তো একটা খুব মানে অসাধারণ একটা জাংশনে রয়েছেন। এর আগের যে মানে কথাগুলো আমরা শুনছিলাম ওর কাছে, বা আমরা যে কথাগুলো আলোচনা করছিলাম, সেই জায়গা থেকে আমার মনে হয় সুজাতা দি একটু আপনি শুরু করুন, তবে কথাটা মানে গাড়ি এগোবে আর কি। আনমিউট, সুজাতা আনমিউট করুন। হ্যাঁ, একেবারে একটা মানে অর্বাচীনকে শুরু করতে বললেন, জানি না আমি কিভাবে কি করব। তবে আমার যেটা নিজের জীবন দিয়ে যেটা বোঝা, যে উপলব্ধিটা একদম আমাদের কিন্তু খুব বেশি যে ফোকাস ছিল শিল্পের প্রতি, মানে স্কুলগত শিক্ষা, কলেজগত শিক্ষা, তা কিন্তু নয়। ওই নিজেদের তাগিদে বা বাবা মার সঙ্গে থেকে থেকে যেটুকু নিয়েছি, মানে খুব সিস্টেমেটিক একটা ট্রেনিং সেটা কোনোদিনই পাইনি। মানে আমি তো সেদিন ভাবছিলাম বসে বসে যে দেশে যখন রামকিঙ্কর বেইজের জীবনী বেরোতো, ওই যে দেখি নাই ফিরে, একটু একটু করে আবার পড়ে বুঝতে চেষ্টা করতাম। আমার মনে আছে ওইখানে শ্যামবাজার দিয়ে তো প্রতিদিনই যাতায়াত করা তখন প্রায়, তা ওইখানে প্রথম পড়লাম যে ওই মূর্তিটা ভালো মূর্তি নয়, কারণ আমার বাক্যবন্ধটা মনে আছে, ঘোড়াটা সব খেয়ে ফেলেছে, সুভাষ আর নেই। একদম ওই বই থেকেই কোট করে বলছি, খুব ছোটবেলায় পড়া তো।
কিন্তু ওটা না আমার মাথার মধ্যে ঢুকেছিল। তারপরে যখন শ্যামবাজারে গেছি তখন মানে মাকে দাঁড় করিয়ে রেখে আমি মূর্তিটার দিকে তাকিয়েছি যে সত্যি তো এই ঘোড়া সব খেয়ে ফেলেছে ঠিক, মানে এটা একটা স্বশিক্ষা, কিন্তু এই পদ্ধতিগত শিক্ষাটা যদি আমাদের একটা সিস্টেমের মধ্যে থাকতো, বা নীলাক্ষগুপ্ত লেখা পড়ে পড়ে শাস্ত্রীয় সঙ্গীত বোঝা, মানে শিল্প মানে তো সবকিছুই, শাস্ত্রীয় সঙ্গীত বুঝতেও নীলাক্ষগুপ্ত লেখা পড়ে পড়ে আচ্ছা এটা এই এটা এই, মানে ধারাবাহিক যে একটা স্কুলের মধ্যে পাঠের মধ্যে একটা শাখা, সেই জায়গাটার কিন্তু সম্যক অভাব রয়েছে। এবং তারও পরে ধরুন গৌতম দাস যখন দেখেছেন আমাদের স্কুলের সেলাই, এই সেলাই শিক্ষাটাও তো একরকম অদ্ভুত শিল্প শিক্ষা একটা, ওই ফর্ম কি কালার কম্বিনেশন হবে, কিরকম ফোড় হবে, একটা ছবি আপনি দিয়ে দিলেন তার মধ্যে ফ্রেঞ্চ নট হবে না ডাল স্টিচ হবে, সেটা তো আপনাকে মাথা খাটিয়ে খাটিয়ে ঠিক করতে হবে। আর্টিস্টরা যেমন তুলি ঠিক করেন যে এটা জল রঙে হবে না এটা তেল রঙে হবে না কিভাবে করব, ঠিক সেরকম ভাবে সেলাইটাও শিক্ষা করতে হয়। এই জিনিসটা কিন্তু আমি ব্রাহ্ম গার্লসে পেয়েছিলাম, মানে অতি ব্রাহ্ম কিছু দিদিমণির কাছে। মানে সেই সিনেমাতে যেমন দেখা যায় সাদা শাড়ি পরে একদম ব্রাহ্ম যারা একটা নীতিতে চলছেন, সেই দিদিমণিদের কাছ থেকে এই শিক্ষাটা হয়েছিল যে একটা ছবি দেখে ঠিক করতে হবে যে রঙের ব্যালেন্সটা কোথায়, বাঁদিকে একটা কড়া রং দিলে ডান দিকে তার একটা পরিপূরক দিতে হবে যাতে ছবিটার একটা ব্যালেন্স হয়, সেলাইটার একটা ব্যালেন্স হয়। এই জিনিসটা ওখান থেকে পেয়েছিলাম, এবং কার্যত আমি স্কুলে যেগুলো প্র্যাকটিস করি সেগুলো সেই সব শিক্ষারই একটা প্রতিফলন। ফলে এইটা যদি আমাদের ছেলেমেয়েরা একটা প্রথাগতভাবে আরো বিশেষজ্ঞ লোকজনের কাছ থেকে এই শিক্ষাটা তোলে, তাহলে সার্বিকভাবে জীবনের একটা মানে উন্নত মান হতে পারে। মানে ওই শ্যামবাজারের ঘোড়া দেখার পরে আমি এই পূর্ত ভবনে সল্টলেকের যে বুদ্ধ মূর্তিগুলো ওগুলো সমালোচনা করতে শিখেছি, যে বুদ্ধদেবের মুখ অত চ্যাপ্টা হয় না, বুদ্ধদেবের মুখ একটু লম্বাটে না হলে ওই ভাবটা আসে না, এটা ওই শ্যামবাজারে ঘোড়া দেখা শিক্ষা। এটা দিয়ে আমি শুরু করি, এবার আপনারা আসুন, আপনারা, আমি জানি না আমি কি বললাম আপনাদের মানে কতটা ভালো বা খারাপ লাগলো, আবার বলবো পরে। একটা আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমি সবাইকে, মানে আপনি অ্যাজ এন এডুকেশনিস্ট বা পার্থদা সুশান্তদা সবাইকে একটা প্রশ্ন, যারা আমরা জিনিসটা পার্কোলেট করতে চাই কিন্তু সেটা কিভাবে করব, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার সঙ্গে আমার দুজন বন্ধু ছিল ছোটবেলায় যারা বাংলা পড়তে পারতো না। আমারও না বাংলা মায়ের কাছে শেখা, আমি একাডেমিক্যালি বাংলা পড়িনি কিন্তু আমার মায়ের কাছে বাংলা শেখা বাড়িতে। এবং ওদের দুজনকে রোজ চিরকাল গরমের ছুটিতে 1.5 মাস আমি দুপুরবেলা আমার পাশে শুয়ে শুয়ে সত্যজিৎ রায় পড়ে পড়ে শোনাতাম। সেই থেকে ওদের কাছে আমার সত্যজিৎ রায় ইন্ট্রোডিউস করা, তারপর ওরা ফেলুদার ফ্যান হয়ে যায় এবং খগম, রতনবাবু ও সেই লোকটা এসব পড়ে মানে ওরা একদম অদ্ভুত, মানে মেসমারাইজড হয়ে যায়। এবং ওদের কাছে কিন্তু আমি ওইভাবেই সত্যজিৎ রায় ইন্ট্রোডিউস করেছিলাম, রোজ দুপুরে গরমের ছুটিতে পাশে শুয়ে পড়ে পড়ে শোনাতাম। এখন যেটা হয়, মানে একটা তো সেইটা একটা ওয়ে, কিন্তু সেই জিনিসটা তো সবাই রেসিপ্রোসিটিটা হয় না, মানে গিভার এন্ড টেকার দুদিকে থাকে না। গিভার এন্ড টেকার নিয়ে অন্য একটা জিনিস পরে বলবো, সেই গিভার এন্ড টেকার সব জায়গায় থাকে না। এখন যেটা হচ্ছে, অনেক এরকম কাজ ইংলিশে বা কোনো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে বা ট্রান্সক্রিয়েট করে দেওয়া হচ্ছে যাতে বেশি লোকের কাছে পৌঁছতে পারে। আমার একটাই প্রশ্ন, সেখানে কিন্তু আমার যেটা মনে হয়েছে আসল রসটা বা আসল এসেন্সটা কোথাও চলে যায়। মানে আজকে যদি আমি ফেলুদা বা তারিণী খুড়ো বা প্রফেসর শঙ্কু ইংলিশে পড়ি, তার কিন্তু আসল রসটা সেখান থেকে চলে যায়। মানে আমি জটায়ুর কমেডি সেন্স, কমিক সেন্সটা কিন্তু আমি ইংলিশে পড়ে বুঝতে পারবো না। তো এইটা কি ভালো না খারাপ? মানে একদিকে এটার ফ্লিপ সাইড হচ্ছে বেশি লোকের কাছে জিনিসটা পৌঁছতে পারছে, আবার এট দ্য সেম টাইম আসল এসেন্সটা কোথাও হারিয়ে যাচ্ছে। এইটা একটু ওপেন ডিবেট, যদি কেউ একটু এনলাইটেন করেন যে মানে whether it is correct to reach out to more নাকি অন্যভাবে জিনিসটা পৌঁছচ্ছে।
দেখুন Anybody. রবীন্দ্রনাথের নোবেল তো ট্রান্সলেশন পড়েই এসেছিল। জানি, Translation কিন্তু কোথাও গিয়ে আমি এরকম লোকও দেখেছি ইংলিশে সত্যজিৎ রায় পড়ে তারপর কিন্তু আর ইন্টারেস্ট পাইনি, মানে আমার তাদেরকে আমি মনে হয় ইন্ট্রোডিউস রাজীব, করার এই জন্য। এক সেকেন্ড আমি বলি, রাজীব এই আলোচনাটা না, এটা মানে হ্যাঁ, কিন্তু এটার বোধহয় নানা রকম ফ্যাসেটস আছে, এবং এই যেটা বললেন রবি রবি ঠাকুরের গীতাঞ্জলি ট্রান্সলেট করেই এসেছিল, কিন্তু সেটা নিয়েও যারা অতটাই স্কলার সেটা নিয়ে অনেক কথা আছে আর কি, তা ওনার ট্রান্সলেশন অনেক কথা আছে। তো আবার অ্যাট দ্য সেম টাইম আমি নিজে লীলা মজুমদারের কিছু ট্রান্সলেশন করেছি, মানে অসামান্য, আমার মনে হয়নি কোনোদিন যে ওটা মানে পরে গিয়ে মানে আমি মারিও একদম পাল্প ফিকশন বলতে যেটা মানে আমাদের সময়ে মানে আলটিমেট মানে গডফাদার, তো তার যে ওই রকম ট্রান্সলেশন হতে পারে পরে যখন গডফাদার পড়ছি, মানে অ্যামেজিং। তো এটা দুরকম জিনিসই আছে, প্লাস আর একটা জিনিস যে তোমার তো এই বিশ্ব সাহিত্য, মানে যদি আমরা সাহিত্য নিয়ে কথা বলি, তার তো ভান্ডার মানে ইউনিভার্সের মতো, তো সেখানে তো তোমার ট্রান্সলেট ছাড়া গতি নেই। মানে ঠিক আছে, মানে কেউ কেউ হয়তো ইংলিশটা বাংলাটা বা হিন্দিটা বা এইরকম কিছু জানবে, কিন্তু আমরা তো মার্কেস পড়তে গেলে কি করবো, স্প্যানিশ তো জানবো না। 100 ইয়ার অফ সলিটিউড আমাকে ইংলিশেই পড়তে হবে, মানে বাংলাতে না পড়তে ইংলিশে পড়বো। গৌতম, এখানে আমি একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি তো আগের এপিসোড কিছু মিস করেছি। তার আগে আমি বলি, আগের এপিসোড মিস করে, কিন্তু তো তুই কি জানিস যে তোর ইন্ট্রোডাকশনটাও রাজীব দিয়ে দিয়েছে, যে আমাদের এক বন্ধু সঞ্জয় আসবে, ওর একটু দেরি হচ্ছে, ইন্ট্রোডাকশন তোকে সবাই চেনে, এবার বল। আমি একটা অফিসের ঝামেলা আটকে গেছিলাম, যাই হোক আমি খুবই মানে মিস করেছি, পরে আমি ওটা দেখে নেবো গেল। ফলে কিছু সূত্র হয়তো আমি আগের আলোচনা থেকেও কিছু সূত্র আসছে, সেগুলো হয়তো আমি সবটা কানেক্ট করতে পারবো না, কিন্তু এই আলোচনাটা যেখানে শুরু হয়েছে খুব ইন্টারেস্টিং, মানে রাজীব বাবু যেটা বললেন ওটা খুব ইন্টারেস্টিং জায়গায় একটা শুরু করলেন, এবং সেটা সত্যি গৌতম যেটা বললো অনেক ফ্যাসেট আছে। মানে এই যে রিসেন্টলি এই মানবেন্দ্র বাবু মারা গেলেন, তো তার কাজের সূত্র ধরেই আমরা বলতে পারি যে মানবেন্দ্র বাবু যে কাজটা করে গেছেন না, সেইটা কিন্তু ওই মানে রাজীব বাবু যেটা তুলেছেন তার একদম উল্টো জায়গাটা আসছে। যেমন ভৈকম মোহাম্মদ বশির, এই ভদ্রলোককে কিন্তু আমরা চিন্তামই না মানববাবু না থাকলো, এটা একদম মানে কানে হাত দিয়ে মেনে নেওয়া ভালো। হ্যাঁ, এবং সত্যি সত্যি তো গার্সিয়া মার্কোয়েজের অনুবাদ উনি বাংলায় করেছেন, তখন উনি নোবেল প্রাইজ পাননি, এবং এই সার্কিটে যেটা চালু ছিল সম্ভবত মানে শঙ্খ ঘোষের নামে চলে, বা অন্য কেউ হয়তো বলেছিলেন সেই গল্পটা, সেটা হচ্ছে যে মানববাবু নাকি ওই সব ওই লুই হোসে ওই বোর্হেস এইসব নামে নিজেই বানিয়ে বানিয়ে লেখে, তারপরে দেখা যায় কিছুদিন পরে সেই লোকগুলো নোবেল প্রাইজ পেয়ে যাচ্ছে। একটা জোক চালু ছিল বাজারে যে মানববাবু এসব লোকের নাম বানিয়ে বানিয়েই গল্পগুলো লেখেন, আর তারপরে পরে কিছুদিন পরে দেখা যায় সেই লোকগুলো নোবেল প্রাইজ পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা একটা আছে, তার মানে অনুবাদ কোথায় যেতে পারে। আবার একটা উল্টো দিক আছে, যেমন উর্দু শায়েরের কিন্তু সত্যি কোনো অনুবাদ হয় না, এটা মানে একদম মেনে নেওয়াই ভালো যে ওইটা ওই ফ্লেভার বা ওই জিনিসটা এটা অন্য কোনো ভাষাতেই ধরা খুব মুশকিল। এরকম বাংলাতেও অনেক, যেমন জীবনানন্দের অনুবাদ করলে সত্যি আমি পড়তেই যাবো না, আমি দেখবোই না। সুকুমার রায়ের অনুবাদ কি সম্ভব? হ্যাঁ সেটাই, ওইটা আমরা খুলে দেখবো না, মানে আমি অন্তত সময় নষ্ট করতে রাজি নই। একদম তাই, একদম তাই। এইটা হচ্ছে বিষয়, এরকম দুদিকই আছে। কিন্তু আবার এট দ্য সেম টাইম মানে রুমির মতো এই অসামান্য মানে ফিলোসফার কবি, তার তার তো ইংলিশই পড়েছি, তার তো মানে পার্সিয়ান ভাষা তো আমরা পড়তে পারবো না, একদমই না, একদমই না। হ্যাঁ, এবং সত্যি উর্দু শায়ের গুলো আমি যেটা করি ওই ইন্টারনেটে পাশে ইংরেজিটা আসে সেইটা দেখে দেখে মানেটা বোঝার চেষ্টা করি, কিন্তু ওই যে অনুরণন বা ওই অত কমের মধ্যে ধরে নেওয়া এই যে বিষয়টা, এটা কিন্তু হয় না। মানে ওই ভাষাটাকে শেখাই উচিত, মানে ওইটা আমার মাঝে মাঝে মনে হয় এটা একটা অপরাধ বোধও কাজ করে, যেটা সত্যি সত্যি আমি কেন জানি না। হ্যাঁ, শুনলে সবারই বোধহয় এরকম একটা ফিলিংস হয় যে এই জিনিসগুলো এরকম কেন। আরেকটা যেটা শুরুতেই আলোচনার সূত্রপাতে যেটা হলো না, ওই মানে সম্ভবত আগের বারে কিছু শিল্প ট্রেনিং সংক্রান্ত বোধহয় কিছু আলোচনা হয়েছিল, যে ট্রেন্ড চোখ তৈরি করার ব্যাপার। আবার এইখানে বলি মানে তোর সুবিধার জন্য বা আমাদের সবারই একটু, মানে আগের দিন তো অর্ঘ একটা ইয়ং ছেলে আন্ডার 30 বয়স, ও হচ্ছে এনজিএম ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টস এর তার অ্যাসিস্ট্যান্ট কিউরেটর। তো ওদের কাজটা বা ওর কাজ, ও খুব ইন্টারেস্টিং কাজ করে, মানে খুব আমাদের ভারতবর্ষে এরকম কম আছে। মানে ও টোটাল মানে যারা দর্শক আসে তাদেরকে 3টে দেয়, মানে সারাদিনই আর, এবং 1-1.5 ঘন্টার পুরো একটা ট্যুর দেয়, মানে উইথ
ডেমনস্ট্রেশন অ্যান্ড উইথ ওরেশন অ্যান্ড ন্যারেশন, এবং ও এই ধরনের অফ টাইমে বা ওর ছুটির দিনে বিভিন্ন স্কুল কলেজ ইভেন ডাক্তারদের সঙ্গেও এই ধরনের সেশন করে। ভেরি ইন্টারেস্টিং। মানে ও যেটা বলছিল, মানে আর্ট ইন্টিগ্রেটেড, মানে আর্টকে ইন্টিগ্রেট না করলে তো হবে না। মানে আগের দিনও যে প্রবলেমটা হয়েছিল যে ওটা একটা সাধারণ চাকরিজীবী বা যে কোনো, সে বলবে ঠিক আছে ভালো ভাই আর্ট, কিন্তু ওটা খায় না মাথা, যে আমার তো আমার দৈনন্দিন জীবনে তো কাজে লাগছে না। তো সেই জায়গা থেকে ওই, হ্যাঁ এবার তুই বল। হ্যাঁ সেইটাই। আবার না, আমি আবার একটা এইটারও একটা বেশ ভেরিয়েশন আছে, মানে এই সাহিত্য সম্পর্কেও যে সূত্রপাতটা এলো সেটা আমার মনে হয়, যেমন ধরো এই পিকে নায়ার তো মারা গেলেন, মানে শ্রদ্ধেয় স্যার আমাদের পুনের এক মানে দীর্ঘদিন ইয়ে করেছেন, কিউরেট করেছেন। তো পিকে নায়ার ওই 90 সাল নাগাদ ওনার একটা অ্যাপ্রিসিয়েশন কোর্সের ভিতরে আমি ছিলাম। উনি বলছিলেন যে ওইখানে ওর পাশে পুনের গ্রামে আমি পথের পাঁচালী নিয়ে গিয়ে দেখিয়েছি গ্রামের লোকেদের। ওরা কিন্তু ভাষা জানে না, বাংলা ভাষা জানে না, কিছু জানে না, কিন্তু ওদের পরে আমি কথা বলে বুঝতে পারছি যে ওরা কিন্তু একরকম ভাবে কমিউনিকেট করছে। মানে এই সেটা হচ্ছে কি, যেগুলো একটা মানে সত্যি সত্যি যেগুলোর অ্যাপিল আছে, রসোত্তীর্ণ এবং কালোত্তীর্ণ যে জিনিসগুলো, তার কিন্তু একটা ওরকম মানে ওই সেই পুরোনো একটা ক্লিশে উদাহরণ দেওয়া যায়, সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর যে বিষয়টা। হ্যাঁ, মানে একটা জিনিস বলা যেতে পারে যে সুবর্ণরেখা, যেমন সুবর্ণরেখা সিনেমাটার একটা জায়গা আছে যেটাতে হচ্ছে যে ওই হরনাথ আর ওরা দুজনে গিয়ে হাজির হয়েছে সেই একটা, যেখানে ওই বাজনাবাদ্দি বাজছে, কলকাতায় গেছে, মহা ফুর্তি হচ্ছে, তার পেছনে তখন কিন্তু ঋত্বিক ইউজ করছেন লা দলচে ভিতার মিউজিক। তো এবারে আমি সাধারণ দর্শক হিসেবে লা দলচে ভিতা আমার 14 পুরুষে কেউ দেখেনি, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ওই দৃশ্যটা যদি আমি ওটা জানি তাহলে আমি আরেকটা ধাপ এগোতে পারবো, আরেকটা হয়তো কমিউনিকেশনের রাস্তা আমার খুলে যাবে, আরো কি বলতে চাইছেন আরো গভীরে হয়তো আমি যেতে পারবো। কিন্তু আমার যদি ওটা জানা না থাকে তাহলে আমি কিন্তু কিছু দূর যেতে পারবো অবশ্যই। সমস্ত মানে মহৎ সাহিত্যের ওই যা থাকে না, একটা আখরোটের উদাহরণ দেওয়া হয় যে শক্ত খোসাটা একটু ফাটালে আবার একটু ঢোকা যায়, এরকম ব্যাপার। তো সেইটা কিন্তু সবার জন্যই খোলা আছে। আমরা করি কি, ওই একটা উল্টো বিপদ হয়, মানে এই আলোচনাগুলো আগে চলে এলে মানে ট্রেনিং এর বিষয়টা, সেই নাপিত যে তার চাকরি ছেড়ে দিয়েছিল না, সেই বিষয়টাও হয় যে ওরে বাবা ঋত্বিকের সিনেমা, তাহলে বাবা আমি যাচ্ছি না। এই যে ব্যাপারটা, এটা তো আমরা অনেকদিন ধরে করেছি এই জিনিসটা, আলোচনা করে করে লোককে বিমুখ করে দেওয়া যে না এর মধ্যে অনেক পণ্ডিতি ব্যাপার আছে বাবু, তুমি সবটা বুঝতে পারো না, ইন্টেলেকচুয়ালাইজ করা যেন বন্ধ না হয়ে যায়। মানে আমার কথাটা এইটা, যে সেই লোকটাও তার মতো করে একটা কমিউনিকেট করে, এবং এই এই সমস্ত মহৎ এবং সাহিত্যই হোক শিল্পকলাই হোক সমস্ত কিছু, ধরো এই যে রদার মূর্তির একটা প্রদর্শনী হয়েছিল, ওরকম একটা আশ্চর্য আমাদের ছোটবেলায় তখন সেইটা কলকাতায় এসেছিল, সেইগুলো তো সেইটা দেখলে যারা শিল্পবোদ্ধা তারা একরকম ভাবে বুঝতে পারবে, হ্যাঁ, তার গভীরতা, তার কষ্ট ইত্যাদি। এবং সত্যি সত্যি মানে কিন্তু একটা লোক, সাধারণ লোক গিয়ে ওই যে একটা দা কিস এই মূর্তিটা যদি দেখে, তার একটা যে মানে সেইটা যেভাবে স্পর্শ করে লোকটাকে, ওই যে ফ্লুইডিটি আছে ওই মূর্তিটার ভেতর, মানে ওই ব্যাপারগুলো একটা তো আশ্চর্য ব্যাপার, কি দিয়ে কি হচ্ছে সেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার ভেতরে কিছু একটা হচ্ছে, দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় এই দরজাটা যেন বন্ধ না হয়ে যায়। হ্যাঁ, সুজাতাদি বলছিলেন না যখন ওই বাংলা বঙ্গানুবাদ থেকে করা, তো আমার মনে পড়ছিল তখনই ওই জন্য হাত দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে বহুকাল আগে, বোধহয় বছর 20 হবে, 2000 সময় নান্দিকা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে একটা নাটক দেখেছিলাম, প্রেমাচি গুস্তা বলে। নামটা আমার এখনো মনে আছে, ডক্টর শ্রীরাম লাগুর ডিরেকশন, দুজন অভিনয় করেছিলেন, অভিনেত্রীর নাম মনে নেই। আমাদের ওই তখন বিকেল যেটা করতো, হ্যাঁ ওইটার একটা ছায়া আর কি ছিল, ওই নাটকটারই প্রায় ছায়া মতো। ফার্স্ট একটা কিছু বুঝিনি, একদম মারাঠি ভাষায়, একদম মানে মারাঠি লোকাল ল্যাঙ্গুয়েজে নাটকটা। ফার্স্ট একটা কিছু বুঝতে পারছিলাম না, শুধু শ্রীরাম লাগুকেই দেখছিলাম, অত সুন্দর একজন চেহারার মানুষ, ওটাকেই দেখছিলাম। কিন্তু মানে সেকেন্ড অ্যাক্ট পুরো বুঝেছি, পুরো মানে ওই থিয়েটারের ভাষা। এই একটু আগে দাদা বলছিলেন যে ক্লাসিক কিছু থাকে, তার মধ্যে থেকে ওই পরতে পরতে খুঁজে নিতে হয়, তার সঙ্গে রিলেট করতে গেলে বুঝে যাওয়া যায় না, সেটা বোধহয় ভাষা অন্তরায় হয় না। মানে প্রকৃত শিল্পের বোধহয় আমার মনে হয় ভাষা অন্তরায় হয় না। কারণ খুব ভেরি রিসেন্ট আজকে একজন বিখ্যাত আমার খুব প্রিয় মানুষের জন্মদিন, সৌম্যমিত্র। তো সৌম্যমিত্ররা করেছিলেন, সৌম্যমিত্রের মেয়ের দলে আমরা যখন কাজ করতাম, সাউলিদির দলে, পুতুল খেলা বলে একটা নাটক, সেটা সৌম্যমিত্রও করতেন ইপসে। সৌম্যমিত্রের ওই কিন্তু অনুবাদ একদম অনুবাদ, ট্রান্সলেট, এবং সেটা আমার কাছে আছেও। মানে সেটা কখনোই আমাদের নয় এটা মনে হয় না, একদম মনে হয় যে আমাদের, একদম আমার পাশের বাড়ির একটি ঘটনা, এটা মনে হয়। তো এটাকে তো ক্লাসিক একটা থিয়েটার বলে। এই ক্লাসিক বোধহয় যেগুলো
সমসাময়িক সমস্ত অল টাইম কন্টেম্পোরারি যেটাকে বলা হয়, সেইগুলোর ক্ষেত্রে হয়তো পরতে পরতে পেঁয়াজের খোসা বা খোতে খোসা ছড়াতে হয় না। এবার আমার মনে হয় শিল্পের এখানে সৌম্যমিত্রের একটা কথা বলছি, মানে প্রণাম জানিয়ে আজকে ওনার জন্মদিন। সৌমিত্রের একটা সন্মার্গ সপর্যা বলে একটা বই আছে, সেই বইতে একটা কথা খুব বারবার করে লেখা আছে, সেটা হচ্ছে গিয়ে শিল্পের অনুশীলনের একটা কথা লেখা, যে শিল্পের অনুশীলন করতেই হবে এবং তার গ্রাফ অলওয়েজ নিম্নগামী, সেটাকে অনুশীলন করে ওপরের দিকে ঠেলে ধরে রাখতে হয়। এবং এই অনুশীলন করতে করতে কোনো একটা প্রোডাকশন বা কোনো একটা শিল্প তৈরি হয় যেখানে ঘামের গন্ধটা লোকে বুঝতে পারে, এবং তোমার উদ্দেশ্য হবে ঘামের গন্ধটাকে যাতে লোকে বুঝতে না পারে। এবার সেইটা করলেও যে শিল্প হবে এমনটা না, শিল্প কোনো না কোনো একদিন তৈরি হবে যখন সমস্ত শ্রেণীর দর্শকদের অজান্তে বা কথাটা বেরিয়ে আসবে, এবং ওইটার অন্বেষণেই কিন্তু শিল্পের অন্বেষণ। এবং সেইটা একদিন হবে না। কেউ যদি মনে করে ওটা একদিনের জন্য হবে, তার জন্য আমি একদিন গিয়ে করে দেবো, তার জীবনেও হবে না। তার জন্যই অনুশীলনটা করতে হবে, তার জন্যই ঘামের গন্ধটাও দেখাতে হবে। ওটার পরে কোনো না কোনো একদিন শিল্পটা তৈরি হয়ে যাবে, এবং এই প্রকৃত শিল্প যখন তৈরি হয়, যেটুকু বুঝেছি এই বয়সে, সেটা যখন তৈরি হয় না, তখন ভাষা, জাতি, ধর্ম কোনো কিছু অন্তরায় বোধহয় হয় না এটার ক্ষেত্রে। এবং আমি একদম কান ধরেই বলছি, তার মানে যে সুকুমার রায় বা সত্যজিৎ রায়ের বাংলা পড়তে গেলে যে অসুবিধা, আমার মনে হয় সেই ধরনের অনুবাদ বা সেই ধরনের যদি কিছু হয়, সেই মানুষজন যারা, আমরা আসলে সুকুমার রায় বা সত্যজিৎ রায় সম্পর্কে এতটাই প্যাশনেট, ওই ক্যারেক্টার গুলোর সঙ্গে এতটাই তৈরি হয়ে রয়েছি, যারা একদম অবাঙালি তাদের কাছে সেইটা সেরকম ভাবে পৌঁছলে আমার মনে হয় সে একটা ফ্লেভার পাবেই, আমার বিশ্বাস এটা আর কি। তার মতো করে হয়তো পৌঁছায় না, হয়তো দায়সারা ভাবে কিছু অনুবাদ হয়। তো আমার মনে হয় যে এইটা আমরা খুব প্যাশনেট, তো সুকুমার রায় সম্পর্কে প্রচন্ড প্যাশনেট, লীলা মজুমদার সম্পর্কে প্রচন্ড প্যাশনেট, যার ফলে ওইটার অনুবাদটা আমরা মেনে নিতে পারি না হয়তো ওই প্যাশন থেকেই বোধহয়। কিন্তু আমার মনে হয় সেই প্যাশনটা যদি কারোর থাকে, সত্যজিৎ রায় বা সুকুমার রায়ের, যে বাংলা ভাষাটা জানে না, তার ওই বাংলা ভাষার প্যাশন, জীবনানন্দের ওই চলন, এই গ্রাম বাংলা সবটার মধ্যে দিয়ে তার চলনটা যদি তৈরি হয়, সে যদি গ্রাম বাংলাটা না দেখতে পারে কখনো, গ্রাম বাংলার মধ্যে দিয়ে সে যদি অ্যাসোসিয়েটেড না হতে পারে, শুধু অনুবাদ দিয়ে সে জীবনানন্দ বুঝতে পারবে না, এটা আমার মনে হয়। তো আমার আমার যেটা মনে হয় যে অনুবাদ মানে মানে আমার পুতুল খেলাটা বারবার মনে হচ্ছে, পুতুল খেলা একদম মানে অনুবাদ করা, একটা লাইন মানে এদিক ওদিক করা নেই। তো সেটা কি করে হয়, মানে একদম বাঙালি একটা ঘরের কথা তৈরি হয় কি করে? এবং বিষয়টাও যে একদম বাঙালি বিষয় এমনটা নয়, যে ছেড়ে চলে যাওয়া, এরকম তো দুম করে আমাদের সমাজে তৈরি হয় না, বাঙালি সমাজে এরকম হয় না। কিন্তু সেটাকেও খুব প্রচন্ড বাঙালিয়ানা, এটা বারবার বলছি কারণ বিপ্লব রিসেন্টলি একটা কাজ করেছে, সেটা তো আমি অ্যাসোসিয়েটেড ছিলাম, খেলাঘর নাম দিয়ে। সেও তো তাই, মানে সেও প্রায় রতন দাস বলে একজন অনুবাদ করেছে, সেও একই আর কি অনুবাদ একদম, মানে সেখানে কোথাও মনে হয় না যে আলাদা কিছু। সুজাতা দি বলছিলেন বোধহয় কিছু। আমি বলছিলাম যে ভাষার এই যে এক একটা শ্রেণী বিভাগ, এটা কোনো না কোনো জায়গায় মুছে যায়। মানে বাংলাদেশে দেখুন, মেঘনাদ বধ কাব্য, আমরা যে কথ্য ভাষায় কথা বলি তার ভাষা, আবার পুরুলিয়া বাঁকুড়ার ডায়ালেক্ট, কত আলাদা, কত আলাদা। এগুলো তো অন্তত আমার ভাষা, এগুলো তো আমার বিদেশি ভাষা নয়, কিন্তু তাও প্রথম প্রথম বুঝতে অসুবিধে, তারপরে ভেতরটায় যেই ঢুকে গেলাম, হ্যাঁ, তখন ওই অমিত্রাক্ষর ছন্দ, মানে মধুসূদনের ওই রকম শক্ত বাংলাও পরপর পরপর বুঝে যাচ্ছি। বা পুরুলিয়ার ভাষা নিয়ে যেসব কবিতা বা যা কিছু আমাদের কাছে আসে, প্রথমে একটু অসুবিধা হয়, 2 লাইন 3 লাইন 4 লাইন, তারপর ভেতরে ঢুকে গেলে কিন্তু সাবলীল হয়ে যায়। এটা দিদি একটা কথা আমার মনে হয় যে থিয়েটারের থেকে যেটুকু শেখা, সেটা হচ্ছে গিয়ে থিয়েটারের এই ভাষাটা তো রপ্ত করতে হয়, এবং এই ভাষাটা তো একদম লোক গান থেকে, লোক কথা থেকে তৈরি। মানুষকে ইন্টারেক্ট করতে পারা, অন্তরঙ্গতাটা তৈরি হওয়া, মানুষকে অ্যাসোসিয়েটেড করে ফেলা, এইখান থেকেই কিন্তু থিয়েটারের জন্ম বা নাটকের জন্ম। এইভাবেই তো মানুষের সঙ্গে অ্যাসোসিয়েটেড করা। এটা তো কত কথা যেরকম মানে রিয়াক্ট করবে, মানুষ যদি রিয়াক্ট করে তার ঢঙে, তার নিজস্ব ঢঙে যখন সে রিয়াক্ট করবে, তখনই তো সে মানে আত্মস্থ হতে পারবে, তাই না? এই আত্মস্থ হওয়ার প্রসেসটাই তো উন্নত হলো।
শিল্পটা সার্থক হলো। সার্থক এবারে হলো। আপনি মধুসূদনকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, পুরুলিয়ার ভাষাকে কিভাবে করবেন? আপনার ইংরেজিটা তো একটাই, এই এতটা জিনিসকে আপনি নিয়ে যাবেন কি করে? না, শুধু আমি একটু আগে যেটা বলছিলাম যে শুধু ভাষাটা করলে হবে না, তার সঙ্গে তার সঙ্গে মধুসূদনটাকে জানতে হবে। এবং ওই যে মধুসূদনের যে চলনটা, মধুসূদনের যা চলন, মধুসূদনের যে কথাগুলো মেঘনাদ বধ কাব্যে বলছে, শুধু ওই মেঘনাদ বধ কাব্য হলে হবে না, তাকে মহাভারতটা জানতে হবে, মহাভারতটার মধ্যে ঢুকতে হবে, সরি রামায়ণ, এবং সেটাকে জানতে হবে, সেই সময়টাকে তাকে জানতে হবে। তাহলেই না ওই একটা, আমি যে শুধু একটা মাত্র আবার ওই ছন্দের যে গতি, অমিত্রাক্ষর ছন্দ, ওই শব্দ চয়ন, অসাধারণ শব্দ চয়ন, মানে কঠিন কঠিন শব্দ শুধু না, মানে তাকে ধরুন রিসেন্টলি একটা কাজ হয়েছে, ময়মনসিংহের একটা প্রভাব আছে ওই মেঘনাদ বধ কাব্যের মধ্যেই, কিছুটা কাজ হয়েছে একটা। তো তাকে তো ময়মনসিংহটাও আপনি অবচেতন মানে জানেন, সবটা আপনাকে হেল্প করছে, ওই ছন্দটার সঙ্গে অন্তরঙ্গতা হওয়ার জন্য সবটা হেল্প করছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম যে শুধুমাত্র অনুবাদটা করে হবে না, শুধু একটা অনুবাদ দিয়ে হবে না, আপনি কিন্তু সমস্তটা নিয়ে অ্যাসোসিয়েটেড আছেন, যার আপনি রিলেট করতে সুবিধা হচ্ছে। আমার একটা জিনিস এই যে আলোচনা থেকে যে জায়গাটা যাচ্ছি আমরা, যে ধরো আমরা যখন ভাষা নিয়ে কথা বলছি, ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ইউনিভার্সাল নয়, কিন্তু যখন আমরা কোনো ভিজুয়াল আর্ট নিয়ে কথা বলছি বা মিউজিক নিয়ে কথা বলছি, সেটা কিন্তু একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সেটার কোনো ব্যারিয়ার নেই। তা যখন ফেলুদা, রাজীবদা যখন বলছিল, যখন ওনাকে বাংলায় পড়ে শোনাচ্ছে, তখন ওনাকে বাংলাটা বুঝতেই হবে, না হলে কিন্তু ওই ভাবটা বা ওই রসটা ওখান থেকে উনি নিতে পারবেন না। বা জীবনানন্দ মানে পড়তে গেলে কিন্তু ওই আমাদের এই বাংলার মাটির সঙ্গে একাত্ম না হলে, বা তাহলে ওই রসটা কিন্তু ওখান থেকে নেওয়া যাবে না। কিন্তু যখন ফেলুদাটা যখন সিনেমায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, বা যখন বা মেঘনাদ কাব্য যখন কোনো নাটকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভিজুয়াল আর্টে ট্রান্সফার হয়ে গেল, একটা অভিনয়ের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। তখন সেটাকে বোঝবার জন্য কিন্তু আমার ভাষাটা না জানলেও চলবে, আমি কিন্তু ওই ভিজুয়াল গুণ দিয়ে একটা যোগসূত্র তৈরি করতে পারি। ওই ভিজুয়াল গুণ দিয়ে কিন্তু একটা মানে অনুভূতি তৈরি হয়, এবং তখন ওইটা অনুভূতির জায়গা দিয়ে আমাকে স্পর্শ করে। সেই জন্য মিউজিক এবং ভিজুয়াল আর্ট, এইগুলো কিন্তু তার কোনো ওই ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যারিয়ার নেই, এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ওই জন্য ওই রদার মূর্তির সামনে দাঁড়ান, বা আপনি রামকিঙ্কর বেজের ওই সাঁওতাল ফ্যামিলির সামনে দাঁড়ান, হ্যাঁ, যে কোনো মানুষ, একজন সাঁওতাল ফ্যামিলির মহিলাও কিন্তু রদার মূর্তির সামনে গিয়ে একটা রস অনুভব করবে তার নিজের মতো করে। আবার কোনো বিদেশি এসেও কিন্তু রামকিঙ্কর বেজের ওই সাঁওতাল ফ্যামিলির সামনে দাঁড়িয়ে একটা কিছু অনুভূতি সে নিয়ে যাবে। তা এইটাই কিন্তু আমার মনে হয় না, এই ভিজুয়াল আর্ট বা ধরুন মিউজিক, এইটার কিন্তু মানে বৈশিষ্ট্য, যে এর কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। কিন্তু যখনই সেটা সাহিত্য হয়ে যাচ্ছে, কয়েকটা অক্ষরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে থেকে ওই প্রকৃত রসটাকে নিতে গেলে বা ওই অনুভূতিটার কাছে পৌঁছতে গেলে ডেফিনেটলি কিন্তু ওই ভাষাটা সম্পর্কে আমার একটা মানে চর্চা থাকতে হবে, ওই ভাষাটা জানতে হবে। এবং ওই ভাষাটা, শুধু ভাষাটা জানলে হবে না, ভাষাটা যে জায়গার, সেই জায়গা মানে যে লোকটা, হ্যাঁ, সেই জায়গাটা, সেই ভৌগোলিক অবস্থানটা সম্পর্কেও আমার ধারণা থাকতে হবে, তবে কিন্তু আমি ওই ল্যাঙ্গুয়েজটাকে ধরতে পারবো। তো সেই জন্য আমার মনে হয় যে ভাষা বা ধরুন সাহিত্য, এটার এই জায়গাতেই একটা প্রতিবন্ধকতা আছে, যে এটা সীমাবদ্ধতাও বলতে পারেন, কিন্তু মিউজিক বা ভিজুয়াল আর্টের কাছে কিন্তু এই ব্যারিয়ারটা নেই। হ্যাঁ, এটা কিন্তু সকলের কাছে পৌঁছে যাওয়ার মতো ক্ষমতা রাখে, তাই না? এইখানে আচ্ছা, হ্যাঁ, অনেক বল তুই কি বলছো? আমার এই সরি, রাইট চলে গেল। এই কনটেক্সটে আমার একটাই কথা আছে, ছোট্ট কথা, যে কামিং ব্যাক টু দ্য টপিক, যে আমাদের সবাইকে বোঝানো হয় মানে বাল্যকাল থেকে শিল্প বুঝতে হবে, এটা একটা বিগেস্ট প্রবলেম। সবাইকে বলা হচ্ছে শিল্প তোমাকে বুঝতে হবে। যখন আমরা বলবো যে শিল্প বুঝতে হবে না, শিল্প অনুভব করতে হবে, একটু ফিল দ্য পেন্টিং, feel the music or feel the thing, absolutely, then art will become relevant to everybody. কারণ আমাদের চারিদিকে আর্ট ছড়িয়ে আছে, অনেকে জানে না কোথায়। তো আই থিংক ওই যে বোঝা আর অনুভবটা, এই ব্যাপার নিয়ে আমাদের পুরো কালচারালি একটা চেঞ্জ আনতে হবে।
এইখানে আমি বলি, ইনফ্যাক্ট আগের দিন অনিক যেটা বলছিল, পরে আমার সঙ্গে পার্থর কথা হচ্ছিল, পার্থ সেটা বললো যে অনিকদা যেটা বলছিল যে মারাত্মক, যে এই অনিকের বাড়িতে একজন ড্রাইভার অনেক রাত্রি হয়ে গেছে, অনেক বলেছে তুমি একটু ভাই খেয়ে যাও, অনেক রাত্রি হয়ে গেছে। তো এটা আমি ভুলে গেছি কার পেইন্টিং, মহিম রুদ্রর পেন্টিং একটা ছিল। কার? মোহিত রুদ্র। মহিম রুদ্র, মহিম রুদ্র। আচ্ছা, he died in Sweden. আচ্ছা। তো সেই পেইন্টিংটা দেখে ওই ছেলেটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, दाढ़ी থেকে বলে যে ये जो पेंटर बाबू ने जो बनाया है इसका मतलब नहीं समझ में आ रहा है लेकिन अपना दिल से बनाया है। তো অনেক বলছিল যে ওর অনেক হয়তো বন্ধু এসে এই ছবিটা আর ভালোই লাগেনি বা কি ছবি এটা। তো এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি, এটা যারা এই নাটকটা সম্পর্কে ওয়াকিবল জানেন, আমি স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো নাটকটা একটা বড় স্টেজ ধরে করেছি, মানে 3 বার আমরা রিপ্রোডিউস করেছি, একবার ইন্দো বাংলাদেশ কোলাবোরেশনে, একবার মানে 99-এ প্রথম করেছি, তারপর বোধহয় 4-এ, তারপর আবার 6। এবং এই ওয়েটিং ফর গোডো বেকেটের নাটকটা নিয়ে সারা পৃথিবীতে মানে এখনো মানে 54-এ নাটকটা লেখা, এবং তারপর সারা পৃথিবীতে অজস্র ভাষায় অজস্রবার হয়েছে, আজও হয়ে যাচ্ছে। হ্যাঁ, অদ্ভুত, এই নাটকটার একটা অদ্ভুত পাওয়ার আছে। এবং নাটকটার পাওয়ারটা হচ্ছে, নাটকটার আর একটা মজা হচ্ছে, এই নাটকটার যখন যেখানেই হয়েছে প্রায় 40% বা ইভেন 50% দর্শক হাফ টাইমের পর বেরিয়ে যায়, মানে তাদের বোর লাগে, কারণ নাটকটা আলটিমেটলি কিছু ঘটে না, ইটস রিপিটেটিভ লাইফ। এবং সেটাও কোনো ওইরকম নয়, মানে খুব মানডেন কিছু, মানে আমরা যদি বার্ডস আই ভিউতে আমাদের দেখি তাহলে আমরা কি দেখবো? এইখানে সুজাতা, বিশ্বনাথ, পার্থ যে যত ভালো কাজই করুক, কি ডোনাল্ড ট্রাম্প কি মোদি, এখান থেকে যদি বার্ডস আই ভিউতে দেখি কোনো মানে কিন্তু তো নাটকটা হচ্ছে সেইটা নিয়ে, and repetitive structure, আমাদের হিউম্যান লাইফ যা। কিন্তু এই নাটকটা একটা অসামান্য গল্প আছে। 1970 মানে আর্লি 70s-এ ইউরোপের একজন, না আমেরিকান, হ্যাঁ আমেরিকান এক ভদ্রলোক, হ্যাঁ আমেরিকান না, এটা সেলটা ছিল তোমার ওই ইথিওপিয়ানা ওদিকে, মানে আফ্রিকান কোন কান্ট্রিতে, এবং সেখানকার জেলার ছিলেন একজন আমেরিকান, এবং তার এই ওয়েটিং ফর গোডো নাটকটা ভীষণ প্রিয়। এবং সাউথ আফ্রিকা সম্ভবত, হ্যাঁ সম্ভবত সাউথ আফ্রিকা, হ্যাঁ হ্যাঁ সাউথ আফ্রিকা। তো এবার উনি সেই জেলে নাটকটা করার জন্য একটা দলকে, আমেরিকান একটা দলকে ইয়ে করেছেন, এবং সেই জেলে মানে একদম মার্ডারার, মানে একদম যারা একদম লাইফ ইমপ্রিজনমেন্ট ইত্যাদি মানে স্টঞ্চ ইয়েরা থাকে আর কি, তারা হচ্ছে সমস্ত কয়েদিরা থাকে, এবং তাদের বছরে একটাই রিক্রিয়েশন ডে। তো তাদের জন্য উনি এই নাটকটা একটা দলকে ইনভাইট করেছেন। তো যত দিন এগিয়ে আসছে তখন ওনার ওই জেলারের খুব ইয়ে হচ্ছে যে কি করলাম, একটা দিনই এরা একটা রিক্রিয়েশন ডেট পায়, সেখানে এইরকম একটা কঠিন নাটককে আমি ইনভাইট করলাম, অমুক তমুক, মেড এ ব্লান্ডার। আলটিমেটলি দলটা আসে, অভিনয়টা হয়, প্রায় ওখানে 200 ইনমেট যারা ছিল তারা বসে দেখে, এবং 70% মানে তাদের অধিকাংশ মানে 80% মানে হাই স্কুল মানে ক্লাস 7-8 পাস নয়, মানে ওখানকার স্ট্যান্ডার্ড, তারা 70% অফ দ্য অডিয়েন্স মানে ওই কনভিক্টেড অডিয়েন্স, তারা নাটকটা হয়ে যাওয়ার পরও মানে আধ ঘন্টা পরও বসেছিল, এবং কারো কারো চোখে জল। এই নাটকটা কিন্তু জল আনার নাটক নয়, মানে কোথাও গিয়ে তারা রিলেট করছে কিভাবে, মানে এটা একটা অসামান্য উদাহরণ। সত্যিকারের ইয়ে হলে, এবং ওই অনেক যেটা বললো যে আমাদের ওই শিল্পকে মানে শিল্প বোদ্ধা বানানো হয়, আগের দিন অর্ঘ্য বলছিল বোদ্ধা বানানো হয়, তাকে ডিসেক্ট করা অমুক, আসলে না ওই কোথাও গিয়ে আমাদের ছোটবেলা থেকেই আমরা তবু হয়তো কিছুটা ছিলাম এই এখন গ্যাজেট নির্ভর, নেচার থেকে দূরে সরে যাচ্ছি আমরা। এই যে জীবনের সঙ্গে, আকাশের সঙ্গে, বা আমি যে কোনো একটা ছেলেকে এখন জিজ্ঞেস করলে আছে পাতার ফরমেশন কিরকম, যে প্রত্যেকটা শিরা ওপর দিকে থাকে, আই ডাউট যে অধিকাংশ ছেলেটা বা মেয়েটা বলতে পারবে। এইটা আমরা আমাদের সংলগ্নতা কমে আসছে জীবনের থেকে, জীবনের সঙ্গে সংলগ্ন হলেই একটু চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকলেও কিন্তু আমাদের অনেক কিছু জিনিস কিন্তু
আসে, আমাদের সবারই আসবে, তখনই কিন্তু একটা জিনিসের রস পাওয়া যায়। সেইটা থেকে বিচ্যুত হচ্ছে, সেইটাকে কি করে অ্যামালগামেট করা যায়, সেইটাই বোধহয় আসল আমাদের। একদম বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে যেটা আমাকে ভীষণ পীড়িত করে, এরা না বিহবল হতে জানে না। আমার ছোটবেলাটাই আমি যদি এদের সঙ্গে তুলনা করি, আমি সবসময় বিহবল হয়ে থাকতাম। এটা এত সুন্দর, এটা এত সুন্দর, এরা এই বাচ্চাগুলোকে দেখি খুব সুন্দর, পাগল হয়ে যাবার মতো জিনিসে ওরা বিহবল হয় না। ওরা ও ঠিক আছে, মানে ডিট্যাচড, একটা অদ্ভুত ডিট্যাচমেন্টের মধ্যে দিয়ে এরা এগোতে চায়। আমি খারাপ বলছি না, কিন্তু আমার চেনা লাগে না এটাকে। মেবি একটা কারণ, হ্যাঁ ঋতু বলো, একটা ছোট্ট ইয়ে বলি যে আমার মনে হয় মেবি তার কারণ এখন অপশন এত বেশি না। নেক্সট 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 আমাদের কাছে কি ছিল ছোটবেলায়, মানে লিমিটেড অপশন ছিল, তার ফলে ওই কোন অনেকটা কেন সেই ফুটবল খেলা তো ফুটবল ঘুরি পাগলের মতো ঘুরি ওড়াতাম, এক একটা জিনিসের সঙ্গে অ্যামালগামেট পাওয়া যেত। এখন মেবি, হ্যাঁ ঋতু প্লিজ। হ্যাঁ, না মানে আলোচনাটা খুবই ইন্টারেস্টিং এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক আগেও হয়েছে, হতেও পারে। তো আমার নিজের কিছু মানে মতামত আছে। প্রথম কথা, আমার মনে হয় যে কোনো শিল্প যখন শুরু হয় একদম গ্রাউন্ড লেভেল, সেটা জীবন থেকে শুরু হয়। তো যেরকম একদম যে কোনো আর্টের স্টার্টটা হচ্ছে আমাদের লাইফ। হ্যাঁ, একটা বাচ্চাকে যদি একটা পেন্সিল একটা খাতা দিয়ে বসিয়ে দেওয়া হয়, সে কি আঁকবে? সে তার যে আশেপাশে যা দিয়ে সেটাকে আঁকার চেষ্টা করবে। সেরকম ভাবে যে কোনো শিল্প, যে ছবি আঁকা হোক, ভাস্কর্য হোক, বা যাই হোক না কেন, ফোক সং, এগুলো সবই প্রত্যেকটা এক একটা জায়গা থেকে উঠে এসছে। যে কোনো ডান্সের ডিফারেন্ট ফর্ম, এগুলো শুরু হয়েছে এক একটা জায়গা থেকে। এরপরে যেটা হয়, মানে আমার যেটা মনে হয়, এবার একটা স্তর পেরোয়। তারপরে যেটা কথা, এখানে সবই কথা বলা হয়েছে, যে এরপরে আসে অনুভবের জায়গাটায়, যে আমি একটা শিল্প উঠে এলাম, সেইটাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। তো এবার শিল্পে যে দুটো দিক আছে, একটা হচ্ছে স্রষ্টা, আর একটা হচ্ছে দর্শক বা শ্রোতা বা যাই বলুন না, যে কিনা এনজয় করছে আর্টটাকে। তো এবারে যে স্রষ্টা, সে তো তার মতন করে সেটাকে চর্চা করতে করতে সে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অন্য দিকটায় রয়েছে, তারা আমার মনে হয় সেই জায়গাটাতে আলোচনাটা আগের দিনে যেটা হচ্ছিল, যে আমরা কি পাবো, আমরা কোথায় কি কানেক্ট করবো, ওই আর কতটুকু কানেক্ট করব। তো এটার অনেক রকম দিক আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, আমি আমার লাইফের সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, সেটাকে আমি খুব ইজিলি কানেক্ট করতে পারছি। কিন্তু সেটাই কি সব, এবারে যখন আমি সেই আমার লাইফের মধ্যে আমি আবার উন্নত হচ্ছি, আমার মনন উন্নত হচ্ছে, আমার শিক্ষা বাড়ছে, আমার বোধ বাড়ছে, তখন আমার আস্তে আস্তে আরো সেই বোঝাটা বাড়ছে, যেটা কথা হচ্ছিল যে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন করে। আমি খুব সিম্পল আমার লাইফের থেকে উদাহরণ দিই। আমি সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটা যখন, মানে আমি জীবনে বিভিন্ন ধাপে ধাপে দেখেছি, যতবার দেখেছি ততবার নতুন নতুন করে কিছু পেয়েছি। অন্তত কিছু না 25 থেকে 30 বার হয়তো তার বেশি দেখা হয়েছে। বা আগন্তুক সিনেমাটা প্রথম যেমন, যে একটা ঠিক আছে উপলব্ধ এসছে, বসে কথা বলছে, অনেক ইন্টারেস্টিং কথাবার্তা কনভারসেশন আছে। তারপরে যখন দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা মুভ করছে, একটা দেওয়ালের মধ্যে ক্যামেরা মুভ করছে, তার মধ্যে থেকে একটা কিছু বেরিয়ে আসছে। তো সত্যজিৎ রায়কে এই কারণে আমার মনে হয় ছোটবেলা থেকে যতবার সত্যজিৎ রায় দেখি, আমার মনে হয় ওনার ওই ব্যাপারটা আছে, যে প্রত্যেক ধরনের দর্শক তার নিজের মতন করে কানেক্ট করছে। আবার অন্যদিকে যখন মৃণাল সেনের কোরাস দেখেছিলাম প্রথম, আমার মানে সিম্পলি মাথার মধ্যে বেরিয়ে গেছিল তখন, মানে অনেক ছোটবেলা দেখায়, কিছু বুঝিনি কি হচ্ছে, এরা এখান থেকে ওখান থেকে কিছু একটা জিনিস নিয়ে এনে, পরবর্তীকালে যখন আমার মানে জ্ঞান হয়েছে ছবি সম্বন্ধে কিছুটা সামান্য হলো, তখন আমি বুঝতে শিখি যে আচ্ছা, এটা বোঝানোর চেষ্টা করছি। এখন প্রশ্নটা চলে আসে যে তাহলে স্রষ্টার দায়িত্ব কোনটা, যে সে কি এমন ভাবে সৃষ্টি করবে সে সাধারণ মানুষকেও কানেক্ট করবে, আবার যেটা সত্যি আমি ব্যক্তিগতভাবে মনে করি সত্যি একটা ভীষণ বড় কৃতিত্ব, যে কিনা একদম সাধারণ মানুষকেও নিতে পেরেছে, আবার একজন বোদ্ধাকেও নিতে পেরেছে। নাকি স্রষ্টা তৈরি করবে এমন একটা, সে তার মনের মতন করে তৈরি করবে, এবারে দর্শক বা শ্রোতা বা যাই হোক, তাদের দায়িত্ব সে কানেক্ট করতে পারলে পারবে, না পারলে না পারবে। তা আমি আরেকটা ছোট্ট উদাহরণ, খুব রিসেন্ট, এটা খুব ইন্টারেস্টিং, অনেকে জানেন কি জানে, অ্যামাজন প্রাইমে নতুন একটা ওয়েব সিরিজ এসছে, বন্দিশ ব্যান্ডিটস বলে আর কি, যেটা কিনা ক্লাসিক্যাল মিউজিকের উপরে তৈরি করা। এবং এটা আমার মনে হচ্ছে এটা খুব ইউনিক, এরকম আমি জানি না এরকম কোনো প্রচেষ্টা এখানে হয়েছে কিনা। এবং আমি কোনো ক্লাসিক্যাল গানের সমজদার নই, আমার শুনতে ভালো লাগে খুব, আমি মাঝে মাঝে রাত্রিবেলা অন্ধকার ঘরে চালিয়ে শুনি, কিন্তু সেটা থেকে আমি খুব একটা কিছু ভালো লাগে শুনতে, জাস্ট এইটুকুই। কিন্তু আমি এই পার্টিকুলার ওয়েব সিরিজটা শুনেছি আমার বন্ধুদের মধ্যে, যারা জীবনে মানে ক্লাসিক্যাল শোনে না বা ওসব
খেয়াল তো ছেড়ে মানে ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু ইউনিভার্সালি একটা ভীষণ রকম মানে পপুলার হয়েছে, প্রচুর লোকে শুনছে, ভালো লাগছে, এবং সেটা মানে অদ্ভুত একটা কানেক্ট করেছে। তো ওরা এবার হয়তো যারা গান বোঝেন তারা হয়তো বলতে পারবে ওটার মধ্যে যে ক্লাসিক্যাল সংগুলো সেটা কতটা শাস্ত্রসম্মত না, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, ওই ওয়েব সিরিজটা ক্লাসিক্যাল মিউজিকটাকে অনেকটা স্প্রেড করে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে, এবং যে কিনা ক্লাসিক্যাল মিউজিক শুনতো না, ভালো লাগে না বা ইয়ে করে না, আমার জেনারেশন, আমার নেক্সট জেনারেশন, আমি অফিসেও যখন এমনি ক্যাজুয়াল কথাবার্তা হচ্ছে অনেককেই বলছিল দারুণ করেছে, মানে অনেক লোক কানেক্ট করতে পারছে। তো এইখানে ওই ব্যাপারটা চলে আসে। তাহলে কি ওরা কি হচ্ছে, ওই জিনিসটাকে এমন একটা প্ল্যাটফর্মে এমন একটা ভাবে প্রেজেন্ট করেছে, এমন একটা ফর্ম প্রেজেন্ট করেছে যেখানে লোক ক্লাসিক্যাল মিউজিকটা শুনছে, জানছে, ভালো লাগছে, কিছু কিছু ইনফরমেশনও গ্যাদার করছে, ওখানে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে, গ্যাদার করেছে। কিন্তু আবার অনেক জায়গা আছে তো সেখানে তো এই জিনিসের সুযোগ নেই, সেটা তো একটা অন্য জায়গায় পড়েছে, সেখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে আগের দিন যখন উনি বোঝাচ্ছিলেন কিছু কিছু আর্ট ছোট ছোট ছবি দেখে, নন্দলাল বসুর ছবি দেখে, আরে সত্যি তো এই ছবিটার মধ্যে এই জিনিসটা আছে, এটা তো আমি কোনোদিন ভাবিনি ওরকম ভাবে, আচ্ছা এখন ভাবতে শিখছি আর কি। তো এই জায়গাটা, এইখানে আমার মনে হয় এই বিতর্কটা চলতে পারে যে আমরা কি করে, আমাদের দেশে কতটা দায়িত্ব রয়েছে, আর স্রষ্টার কতখানি দায়িত্ব, আর দর্শকের কতখানি দায়িত্ব এগিয়ে যাওয়ার, এই যোগসূত্রটা কিভাবে তৈরি হতে পারে। এইখানে এটা খুব সুন্দর একটা জাংচারে এলো, এটা অবভিয়াসলি মানে আমাদের সুশান্ত পার্থ বিশ্বনাথের কাছ থেকেই এইটা শোনার ব্যাপার যে স্রষ্টার কতটা দায়িত্ব। এখানে আমার নিজস্ব যেটা মনে হয়, আমি এভাবে দেখি, আচ্ছা স্রষ্টা কি দায়িত্ব নিয়ে এটা করতে পারে, মানে সেই যদি সেই মাপের বা তার ক্ষমতা অনুযায়ী বা তার সমস্ত প্রাণ মন দিয়ে তো সৃষ্টি করবে, এবং সেই সৃষ্টিটা যদি সেই মাপের হয় তাহলে অবভিয়াসলি কানেক্ট করবে একদম সাধারণ স্তরে, আবার একদম বোদ্ধা স্তরে। ওটা কি ওইভাবে, আচ্ছা আমি এটা কানেক্ট করব, এটা আমি সাধারণ যাতে কানেক্ট করে ওইভাবে বানানো যায়, এটা আমার নিজের মধ্যেও প্রচুর ডায়লেমা। এইটা নিয়ে যদি তোমরা কথা বলো। আমি একটু ফুট কাটবো মাঝখানে। হ্যাঁ 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 একটা আচ্ছা, না সেটা হচ্ছে কি, আসলে এই দায়িত্ব কথাটা মাথায় নিয়ে বোধহয় কেউ কাজ করেন না। আমি সেইটাই আমরা যারা সমালোচক বা যারা আলোচনা করেন তাদের কাছে এই ব্যাপারটা একটা ইয়ে আছে, কিন্তু তার মাথার মধ্যে যে বিষয়গুলো ঘোরে, যেগুলো তাকে টানে, সেগুলোকে কিভাবে আনবো, এই একটা বিষয় থাকে। তো আর দুটো জিনিস আছে, মানে উনি যেটা বললেন ব্যান্ডিট বন্দিশ, এটা আমিও দেখেছি, এটা খুব ভালোই হয়েছে, সুন্দর। মানে কিশোর কুমার যখন রবীন্দ্রসঙ্গীত গাইলেন তখনও এরকম একটা কথা ছিল যে ঠিক আছে, কিশোর কুমার গাইলেন বলে রিক্সাওয়ালারাও রবীন্দ্রসঙ্গীত গাইছে, এরকম একটা কথা ছিল। মানে আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু এই কথাটা চালু ছিল বাজার। তো এখন দুটো জিনিসই আছে, মানে একটা হচ্ছে শিল্প যেটা সবার কাছে আসছে একটা লেভেলে, আবার আরেকটা লেভেলের হয়, মানে সেটা হচ্ছে শিল্পীদেরও গুরু থাকেন, মানে তার সৃষ্টিটা কিন্তু ওই তারা সেই রসগ্রহণটা তারা করতে পারে। কারণ পিকাসোর ছবির কাছে যদি তার গভীরে পৌঁছতে হয়, সেটা কিন্তু একজন ট্রেন্ড শিল্পী তার অতটা জায়গায় যেতে পারবেন, কিন্তু তার বাইরের জায়গাটা যতটা আছে সেটুকু কিন্তু সেইটুকু যেন বন্ধ না হয়ে যায়, মানে আমি এই জায়গাটা বলতে চাইছি শিল্পীর ওরকম। এবারে আমরা প্রকৃত শিল্পীদের কাছ থেকে এই ব্যাপারটা শোনা ভালো আমার। একদম একদম প্রকৃত শিল্পীদের কাছে শুনি। আর একটা, এবার তোর ফুট থেকে আমার আর একটা ফুট তৈরি হলো, যে এই দায়িত্ব নেওয়ার ব্যাপারটা না বড্ড মুশকিল। মানে আমি বলতে পারি 2005-06 বোধহয় সোকল্ড, আমি তখন মানে মোটামুটি ভাবে ছুটিয়ে থিয়েটার করি। সোকল্ড আমাদের থিয়েটারে যে দাদা টাদারা, তার একটা আলোচনা বা সেমিনার হচ্ছিল, আমি নাম বলবো না, একজন যে আমাদের তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে অমুক তমুক, সেই জায়গা থেকে আমার থিয়েটারকে আমার প্রচন্ড, আমি বলেছিলাম ফালতু কথা কেন বলছো, কিছু দায়বদ্ধ কি, দায়বদ্ধ দিয়ে কোনো থিয়েটার করা যায়? দায়বদ্ধ না, সেটা অন্য কথা। দায়বদ্ধতা দিয়ে থিয়েটার, তোমার ভেতর তোমার অর্গাজম হচ্ছে, সেই জন্য তুমি করছো। একজন 5 স্টারে গিয়ে স্কচ খাচ্ছে, তার ওটা টানছে, তোমার বস্তিতে গিয়ে কাজ করছো, থিয়েটার করছো, বিকজ তোমার ওটা টানছে, তোমার ওটাই ইনটক্সিকেশন। দায়বদ্ধতা দিয়ে হয় এটা বহুত, মানে আমি সরি, এবার তোমাদের এইটা নিয়ে বলো তো। আমি একটা ছোট্ট কথা বলি, সরি মানে খুব ইন্টারেস্টিং হচ্ছে না, আমি বলতে মানে আমি নিশ্চয়ই মানে আমি জাস্ট একটা কথা বলছি যে আমি এটা ভালো, মানে আমি হয়তো একটা খুব বিতর্ক উস্কে দিয়েছি, কিন্তু আমি দায়বদ্ধতা দায়িত্ব যাই হোক না কেন, যে কোনো আমি যেটা বলার চেষ্টা করি, পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে যখন একটা ধরুন থিয়েটার বলুন বা ফিল্ম, আমি এই দুটো পার্টিকুলারলি বলছি কারণ এই দুটো ডেফিনেটলি অনেক কিছুর সংমিশ্রণে তৈরি একটা শিল্প আর কি, শুধু একটা জিনিস দিয়ে হয় না, বিশেষ করে ফিল্ম বা থিয়েটারে অন্তত মনে করি। তো একটা
একটা ফিল্ম একটা থিয়েটার যখন ফর্ম করা হয়, সেখানে কি সে ডাইরেক্টরই হোক বা যারা প্রডিউস করছেন যাই হোক, তাদের কি কোনো রকম মাথার মধ্যে দায়িত্ববোধটা থাকে না? কারণ আমি কি ভাবি না যে আমি এটা যখন স্টেজে পারফর্ম করব বা একটা ফিল্ম তৈরি করব, দর্শক এটা কিভাবে নেবে, আমি তো স্টেজের পজিশন কি রাখবো না রাখবো, সেখানে কি কোথাও গিয়ে কাজটা আমি আমার ভালো লাগে বলে আমি করছি, নো ডাউট অ্যাবাউট ইট, আমি থিয়েটারটা করছি যে কোনো কোথাও একটা ভালো লাগা আছে বলেই করছি, কিন্তু আমি কি দর্শকের কথা কখনো মাথায় রাখছি না যে আমি না হলে এটা কি করবো, এটা দর্শক কানেক্ট করতে পারবে কিনা? আমি জাস্ট মানে বিতর্ক এর জন্য বললাম যে এই জায়গাটা এইটা যেহেতু আমি একটা সময় দীর্ঘদিন থিয়েটার প্র্যাকটিস, আমি বা সিনেমাও কিছু কাজ করি, আমি আমার মতো উত্তর দেবো, তার আগে তোমরা কথা বলো, সুশান্ত, পার্থ, বিশ্বনাথ। সবাই বলে নিক আগে, এটা একটা ভালো বিষয়, এটা পরে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে জানতে বলো। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলছি, হ্যাঁ, অ্যাজ অ্যান আর্টিস্ট আমার কাছে মনে হয় সব থেকে বেশি দায়বদ্ধ আমি আমার নিজের কাছে। একদম আমি আমার নিজের কাছে আগে লয়াল। হ্যাঁ, তারপরে আর আপনি যেটা বলছেন না যে দাদা যেটা বললেন যে আমি কি দর্শকের কথা ভেবে তৈরি করব না, আমি যখন আমাকে আমার শিল্পটাকে যখন আমি প্রোডাক্ট ভাববো যেদিন থেকে, যে আমার এইটাকে আমার ওই দর্শকের জন্য তৈরি করতে হবে, তখন কিন্তু সেটা শিল্প কতটা রইলো তার থেকে বেশি সেটা প্রোডাক্ট হলো। হ্যাঁ, তো সুতরাং আমি যখন ওই দর্শক বা আমার যারা দেখবে তাদের জন্য ভেবে যদি আমি কি আমার নিজের সৃষ্টিটাকে করতে যাই, তাহলে কিন্তু আমি আমার শিল্পটাকেই প্রথম আমার যে নিজের সেই জায়গাটা থেকে বাদ দিয়ে আমি তাদের জন্য বানাচ্ছি, এবং সেইটা তখন একটা প্রোডাক্টে পরিণত হচ্ছে, তখন একটা সেই কমিউনিকেশনের জন্য আমি তৈরি করছি, সেটা একটা কমার্শিয়াল জিনিস তৈরি হচ্ছে, তার একটা বিজনেস অ্যাসপেক্ট থাকবে। কিন্তু আমি যে শিল্পটা বানাচ্ছি সেটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি, কিন্তু আমি যেটা সেগুলো সংগ্রহ করছি কোথা থেকে, সেগুলো কিন্তু আমি এই সমাজের বিভিন্ন স্তর থেকেই নিচ্ছি। সেখান থেকেই আমাকে সারা প্রভোগ করছে, হয়তো কোনো একটা জিনিস, কোনো একটা ভিজুয়ালস, কোনো একটা লাইন্স, কোনো একটা সম্পর্ক, সেখান থেকেই কিন্তু আমার চিন্তা শক্তিগুলো চালিত হয়, এবং সেখান থেকেই আমার ভাবনাটা আমি আমার নিজের মতো করে আমার যে প্র্যাকটিসটা যে যে ফর্মে আমি করি, সেটা চলচ্চিত্র হোক, সাহিত্য হোক, মিউজিক হোক বা ভিজুয়াল আর্ট হোক, আমি সেই যেটার মধ্যে আমি সচ্ছল, যে 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 প্র্যাকটিসটার মধ্যে আমি আমার জীবনটাকে নিয়োজিত করছি, তার মধ্যে কিন্তু আমি সেই অনুভূতিগুলোকে ধরার চেষ্টা করি। এটার মধ্যে আমি একমাত্র দায়বদ্ধ শুধু আমি আমার নিজের কাছে। আমার কোনো দায়বদ্ধতা নেই যে আমার এই সৃষ্টিটা দেখে আরেকজন কতটা ভালো বললো কি খারাপ বললো, সেটা আমার কাছে কিছু ম্যাটারই করে না। কিন্তু আমি এইটুখানি জানি, যদি আমি আমার ওই শিল্পটার প্রতি আমি যদি লয়াল থাকি, যদি আমার সেই সততাটা যদি থাকে, সেই নিষ্ঠাটা যদি থাকে, এবং সেইটা যদি কোনো রকম ভাবে আমি যে অনুভূতিটা তার মধ্যে দিয়ে প্রকাশ করতে চাইছি বা যে এক্সপ্রেশনটা তার মধ্যে আনতে চাইছি, তার যদি বিন্দুমাত্র আমি সেটা উপভোগ করতে পারি, তাহলে কেউ না কেউ মানে এই বিশ্ব সংসারে কেউ না কেউ তার সঙ্গে কানেক্ট করতে পারবে। এবং এই কানেকশনটা মানে আমার শিল্পটা সে তার কাছে কতটা রসগ্রাহী হয়ে উঠলো, সেটা কিন্তু তার দায়। মানে সে কিভাবে শিল্পটাকে দেখার কিভাবে চর্চা করেছে। হ্যাঁ, মানে সেও মানে আজকে সে একজন নাটক দেখে যাচ্ছে বলে সে কিন্তু মানে নাটকের শিল্পরসটা সে মানে বোঝে না, তাহলে কিন্তু সেই নাটকটা তার দেখাই উচিত না। আজকে আমি একটা সাহিত্য পড়তে বসছি বা আপনি একটা যদি গান শুনতে বসি, সেই রসগ্রহণ করবার ক্ষমতাটাও কিন্তু আমাকে অর্জন করতে হবে, না হলে কিন্তু আমি তার কাছে পৌঁছতে পারবো না। এটা তো একটা ব্রিজ, আমাকেও তো এগিয়ে যেতে হবে। আমি ওই সেতুটা তৈরি করে রাখছি, আমি একদিকে আছি, আপনি একদিকে আছেন, কিন্তু আপনাকেও তো আসতে হবে সেতুর উপর দিয়ে, আপনারও সেই ইচ্ছাটা থাকতে হবে। এই ইচ্ছাটাই তৈরি হবে কি করে, এটাই হচ্ছে একটা খুব বড় কোশ্চেন। এই যে আমাদের এই সমাজের মধ্যে এই ইচ্ছাটা বা এই প্র্যাকটিসটা কি করে মানুষের মধ্যে সঞ্চারিত হবে, যে সাধারণ মানুষের মধ্যে শিল্পবোধ বা এই রস সাধনের যে মানে প্রক্রিয়াটা তাদের মধ্যে জন্মাবে কি করে। এই যে কথা হচ্ছিল না যে যে যখন এই অনুবাদ একটা ধরো সাহিত্য যখন ফিল্মে ট্রান্সফার হয়, হ্যাঁ, আমরা এই যে অনেকটা খুব ভালো কথা বলছিলেন যে আমরা যখন যেটা শুনছি একমাত্র সেটাকেই শোনা উচিত। মানে আমি যখন একটা সিনেমা দেখবো, আমি কিন্তু ওই 3 ঘন্টার সিনেমাটা 3 ঘন্টা ফ্রেমের মধ্যে একজন ডিরেক্টর কি বলতে চেয়েছেন সেটা দেখবো। মানে আমি চোখের বালি যখন সিনেমায় দেখছি, আমি কোনো সময় কিন্তু আমি চোখের বালি সাহিত্যটার সঙ্গে তার কম্পেয়ার করতে পারি না, কারণ সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ একটা আলাদা, সাহিত্যের ভাষা আরেকটা আলাদা। কিন্তু আমরা দেখছি আমাদের এই যে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে, যখনই অনুবাদ হতে থাকে তখনই আমাদের সেটাকে না আমরা তার ওই কোর জায়গাটার সঙ্গে
একটা মানে মেলাতে যাই, যে ওইটা সাহিত্যটা তো একরকম ভাবে উনি বলেছিলেন, ইনি তো আরেক রকম ভাবে বললেন। আরে সে তো বলবেনই, কারণ এইটা যিনি বানাচ্ছেন এটা তার শিল্প। উনি হয়তো তার জিসটা, তার হয়তো মানে অনুপ্রেরণাটা ওই চোখের বালির ওখান থেকে নিয়েছেন, কিন্তু যখন উনি যে সিনেমায় ট্রান্সফার করছেন তখন কিন্তু এটা ওনার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো সুতরাং আমি যখন সিনেমাটা দেখবো ওই জন্য আমার মনে হয় আমরা যখন আমাদের এই ছোটবেলার যে আমরা এই যে মানে আমাদের লেখাপড়ার মধ্যে, হ্যাঁ, একদম বেসিক জায়গা থেকে তো এই শিল্পবোধটা উঠে আসা উচিত। তা আমরা ছোটবেলা থেকেই যখন দেখছি, আমরা যখন রবীন্দ্রনাথের কোনো সাহিত্য পড়ছি আমাদের মানে 5, 6, 7, 8 মানে এই আমাদের শিক্ষার জায়গাতে, বা জীবনানন্দ পড়ছি বা নজরুল পড়ছি, সেখানে কি হয় বলুন তো, সেখানে না তার অনুভূতিগুলোকে ধরার চেষ্টা করানো শেখানো হয় না ছাত্রদের কাছে। সেখানে করা হয় কি, তিনি যেটা সারফেস লেভেলে বলতে চেয়েছেন সেটাকেই কিন্তু যাতে তুমি পড়ে আসো, তুমি গিয়ে আসো, এই সারফেস লেভেলেই উনি গিয়ে উতরে দিচ্ছে। মানে একজন যে মানে শিক্ষার্থী, তার কাছে কিন্তু বেসিক জায়গাতে যে তার কোডটাকে ধরার চেষ্টাতেই আমরা করতে শেখাই না। যে আমরা বিদেশে আমরা দেখেছি এখনো পর্যন্ত মানে একটা মানে বাচ্চা মানে ক্লাস 4, 5 এর যারা স্টুডেন্ট, তাদেরকে মানে একটা পিরিয়ড হয় শুধু ভিনাইল রেকর্ড শোনানো হয়। মানে প্রত্যেকটা বাচ্চা জাস্ট ক্লাসের মধ্যে বসে আছে, তাদের সামনে হয়তো কোনো ক্লাসিক্যাল একটা মিউজিক ওখানে প্লে করে দেওয়া হচ্ছে, মানে প্রায় 40-45 মিনিট ধরে সেই বাচ্চারা শুধু মিউজিকটাই শুনছে। এই যে আমরা যখন যে কোনো একটা শিল্পকে যখন তার থেকে রসদটা সংগ্রহ করতে যাব, সেইটাকে যে পিওরলি তার মধ্যে আমাকে নিয়োজিত হতে হবে, সেই শিক্ষাটা খুব দরকার। মানে আমি সেটা একটা ভিজুয়াল আর্ট দেখি, আমি একটা চলচ্চিত্র দেখি, বা একটা নাটক দেখি, বা একটা সাহিত্য পড়ি, যে আমাকে ওইটার মধ্যে থাকতে হবে। মানে আমি মানে আমরা এখন এমন হয়েছে মিউজিকটা এই বিশেষ করে আমাদের এই মোবাইল বা আমাদের হাতের মধ্যে, হাতের তালুতে যখন মিউজিক সিস্টেমটা চলে এসছে, আমরা কতটা মিউজিকটা শুনি। আমরা তো জাস্ট একটা হেডফোন লাগিয়ে আমরা কিছু করছি, তার মধ্যে মিউজিকটাকে শোনার চেষ্টা করছি। তাহলে আমরা ওই মিউজিকের রসটা নেবো না আমি যে কাজটা করছি তার থেকে আমি কিছু শিখবো? মানে আমাদের জীবনটা এখন এতই একটা মাল্টি ডাইমেনশনাল টাস্কের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমরা যে কোনো আর্ট ফর্মকে যদি তার সেই রসসাধন করতে চাই, আমাকে কিন্তু পিওরলি তার সঙ্গে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল। এই যে ভিনাইল রেকর্ডটা কেন এখনো পর্যন্ত যারা শোনে তারা বুঝতে পারে যে আমাকে একটা ভিনাইল যদি আমি একটা রেকর্ড প্লেয়ারে শুনতে হয়, তাহলে কিন্তু আমাকে একটা টাইম ওটার জন্য পার্টিকুলারলি স্পেন্ড করতে হবে, যে আমার ওই 30 মিনিট পরে হয়তো তার ওই কার্টিজটাকে তুলতে হবে, আমাকে ওখানে কনস্ট্যান্ট বসে থাকতে হবে। কিন্তু আমি যদি এখন ওই ব্লুটুথে কোনো একটা মিউজিক চালিয়ে দিই, ও কন্টিনিউ বেজে যাচ্ছে, হয়তো আমি 200টা মিউজিক ওখানে লাগিয়ে দিলাম, ও কন্টিনিউ বেজে যাচ্ছে, বা আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তা আমি না শুনলাম মিউজিক, না আমি যে জায়গাটা আছে সেই জায়গার পারিপার্শ্বিক জায়গাটাকে ফিল করলাম। মানে এইটা খুব একটা মানে কঠিন সময়ের মধ্যে আমরা আছি, যে আমাদের কিন্তু এই কোর জায়গাটা, যে মানে আমি যে কোনো আর্ট ফর্মের সঙ্গে যদি তার রসসাধন করতে হয়, তার সঙ্গে আমাকেও নিয়োজিত হতে হবে। এই যতক্ষণ না অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ দর্শক আমি সেই আর্টটার সঙ্গে কানেক্ট করতে পারবো, ততক্ষণ কিন্তু ওই আর্টিস্ট যাই বলুক না কেন আমার কাছে সেটা দুর্বোধ্য মনে হবে। আমার মনে হয় সেইটা মানে সরি বলছেন। হ্যাঁ মানে আমি বলছি, আপনি যেটা বলছেন যে মানে শিল্পের রসাস্বাদন করার যোগ্যতা অর্জন করার দায়িত্ব আমার রয়েছে, আমারও রয়েছে। মানে আমাকে সেই যোগ্যতাটা কিছু অর্জন করতে হবে, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, সেটা ডেফিনেটলি সেটা এগ্রি করি। আমি একটা ছোট্ট আপনাকেও তো এগোতে হবে, আপনাকেও আমার কাছে আসতে হবে, তবেই তো আমার ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে পৌঁছবে। হ্যাঁ, না এই এগোনোর ব্যাপারটা আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি। এটা আমি শুনেছিলাম, আমি এক্সেলারিতে একবার আমাদের অফিস থেকে একটা কর্পোরেট ট্রেনিং এ পাঠিয়েছিল ম্যানেজমেন্ট কমিউনিকেশনে। তো ওখানে একজন খুব বৃদ্ধ প্রফেসর ম্যাথিয়াস, আমার নামটা মনে আছে, বহু করার আগের কথা, বোধহয় ওই 2000 অ্যারাউন্ড 2000 হবে হয়তো, ওরকম সময় শুনেছিলাম। তো উনি বলেছিলেন উনি এখন জাপানে একবার ভিজিট করেছিলেন। তো অনেক জায়গায় ভিজিট করে একদিন একটা ফ্যাক্টরি ভিজিট করার কথা ছিল ওনার। তো উনি ম্যানেজমেন্টের লোক, মানে ম্যানেজমেন্ট পড়াতেন আর কি তখন। তো ফ্যাক্টরিতে ভিজিট করেছেন, গিয়ে দেখেছেন হঠাৎ করে শুনলেন না ফ্যাক্টরির লেবাররা কেউ নেই, মানে ওরা ট্রেনিং এ গেছে একটা। তো ওটা ফ্যাক্টরি ছিল ইলেকট্রনিক চিপ তৈরি করার ফ্যাক্টরি, একটা ডিজিটাল চিপ তৈরি করে। তো উনি জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছেন কি কোন টেকনিক্যাল ট্রেনিং হচ্ছে লেবারদের বা কিছু, বলুন না ওরা গেছে হচ্ছে ইকেবানা ট্রেনিং। ইকেবানা যারা জানেন কিনা জানেন, ইকেবানা হচ্ছে ফুল দিয়ে জাপানিজ আর্ট আর কি, হ্যাঁ, ফুল দিয়ে সাজানো। মানে উনি খুব সারপ্রাইজড হয়ে গেছে, একটা কোম্পানির লেবাররা ট্রেনিং এ গেছে, টেকনিক্যাল লেবার, ওরা মানে ফ্যাক্টরিতে কাজ করে, চিপ বানায়, সেখানে কোম্পানি পয়সা খরচা করে সবাইকে একদিন কোম্পানি ফ্যাক্টরি বন্ধ করে ইকেবানা ট্রেনিং এ পাঠিয়েছে। মানে
বলছি যে আপনার হঠাৎ ইকেবানা ট্রেনিংটা কেন, মানে কিসের জন্য, এরকম আপনারা এত পয়সা খরচ কেন পাঠিয়েছেন? তো ওনারা বলেছেন যে মানে ওনাদের ভাষা তখন বলছেন, মানে যারা ফ্যাক্টরি যারা তারা বলেছেন যে দেখুন আমাদের তো আপনারা হয়তো জানেন জাপান, আমরা এগুলি কন্টিনিউয়াস রিসার্চ করি এবং কত ছোট এবং সুন্দর করে বানানো যায়, আর আমাদের কাজটা কারা করে, লেবাররা করে। তো এদের মধ্যে যদি ওই শিল্প আর মানে সৃষ্টির ওই এটা না, ইকেবানাটা হচ্ছে একটা ক্রিয়েটিভ আর্ট, এই ক্রিয়েটিভিটি ব্যাপারটা যদি ওদের মধ্যে না থাকে, ওরা তো রোবট হয়ে যাবে, ওরাও তো ভাববে না, ওরা তো কানেক্ট করতে পারবে যে আমরা কেন করছি, আজকে একটা চিপ তৈরি করছি, কালকে যদি আরেকটা অন্যরকম ভাবে আনি, ওরা ভাববে ফালতু আমাদের পরিশ্রম বাড়াচ্ছে কেন, ওরা কি করে কানেক্ট করবে এটা। তো এই যে একটা ছোট্ট জিনিস, মানে এটা খুব স্ট্রাইক করে আমার এখনো মনে হয় স্টোরিটা, যে এটা হচ্ছে যে কাজে কর্তৃপক্ষ সেই ক্ষমতাটা আছে বলে ওই যেটা বলছে যে যোগ্যতাটা দেওয়া, এই যোগ্যতাটা তৈরি করা ওদের মধ্যে, লেবারদের মধ্যে, হয়তো সেইখানে দাঁড়িয়ে আজ জাপান এরকম ভাবে এগিয়ে গেছে, হয়তো এটার কারণটা হচ্ছে ওরা এইভাবে ভাবতে পারে বলে আমরা ভাবতে পারি না।